খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরেই বিস্তারিত। স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘা যাওয়ার পথে নয়নজুলিতে গাড়ি উল্টে মৃত 2। রবিবার শেষ নয়, বাড়ল গ্যাসের ইকেওয়াইসি করার সময়সীমা, নতুন তারিখ সহ কেন্দ্রীয় নির্দেশ পৌঁছে গেল ডিলারদের কাছে। বয়স্ক মানুষ হার্ট অ্যাটাকও হতে পারত, হেনস্থা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কল্যাণ বললেন, টুলু মণ্ডলের দুর্নীতির সূত্র ধরে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ। লালকেল্লায় ইতিহাস, স্বাধীনতার পর প্রথমবার বাজলো বন্দে মাতরম, তোলপাড় গোটা দেশ। স্বাধীনতা দিবসে বন্দে মাতরম গাইতে বাধা সোনিয়া রাহুলের, ভিডিও ভাইরাল হতেই কি বলল কংগ্রেস। কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, কোভিডের টাকা নিয়েছেন কিনা, সেন্সাসে এই 40টি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু। খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন সহ 3 সিপিএম নেতা বেকসুর খালাস হাইকোর্টে। পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার অরূপ ঘনিষ্ঠ, হাওড়া পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ। পাখি মারার বন্দুক থেকে আচমকা গুলি, আহত বেশ কয়েকজন, আতঙ্ক ছড়ালো বালিতে, তদন্তে পুলিশ। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের। মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ, বাইরে বিজেপির বিক্ষোভ, কোর্টে যাওয়ার বার্তা সাংসদের, স্পিকারকে চিঠি। কালীঘাট তৃণমূলের দপ্তরের পর ঋতব্রত তৃণমূলের পতাকা উত্তোলনেও কুণাল, 2 নৌকায় পা, কি জবাব দিলেন বিধায়ক। বাংলাকে গুজরাট ইউপি হতে দেব না, লাউডন স্ট্রিটে দাঁড়িয়ে কেন এমন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং, লালকেল্লা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। নির্মল সঞ্জীবের বিচার বিভাগীয় হেফাজত, জুড়ল পুরনো মামলাও। আরজি করের মৃতার দেহ সৎকার কাণ্ডে 3য় জনকে বার্তা শুভেন্দুর। বন্দে মাতরম মনে দেশপ্রেম, যে জলবন্দি স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার, স্বাধীনতা দিবসেই পাক চর সন্দেহে বাংলা থেকে গ্রেপ্তার 3। হাতে আর মাত্র একদিন, অন্নপূর্ণা যোজনার 3য় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট, কাদের বাদ দিল সরকার। মেধাবী শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না, বাদুড়িয়ার যুবকের গ্রেপ্তারির পর প্রতিক্রিয়া পরিবারের। রাজ্যে ফের কোভিডে মৃত্যু, প্রাণ গেল দীঘা স্টেট জেনারেল হাসপাতালে সুপারের। স্বাধীনতা দিবসেও বাদ গেল না ডিম থেরাপি, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস। স্ত্রী কন্যা ফেলে ভিন রাজ্যে কাজে রশিদুল শফিকুল, কিভাবে পাক গুপ্তচর ভাবতেই পারছেন না প্রতিবেশীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মর্মান্তিক দুর্ঘটনা, দীঘায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পর্যটকবাহী 4 চাকার গাড়ি। শনিবার সকালে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরে রাস্তার ধারে নয়নজুলিতে পড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 3 জন। হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের নাম সরজিৎ দাস, বয়স 53, এবং পিন্টু দাস, বয়স 45। জানা গিয়েছে এদিন সকালে গাড়িটি ডানকুনি থেকে দীঘার দিকে যাচ্ছিল। গাড়িতে 5 জন যাত্রী ছিলেন। দীঘা যাওয়ার পথে বৃন্দাবনপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার পরেই ছুটে আসেন এলাকাবাসী। তড়িঘড়ি গাড়িতে থাকা 5 যাত্রীকে উদ্ধার করে চণ্ডীপুর এরাশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন, বাকি 3 জনের চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, অতি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল, সেই কারণে 4 চাকার ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীপুর থানার পুলিশ। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে জল থেকে তোলা হয়। গাড়িটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা
তাও তদন্ত করে দেখছে পুলিশ। সরকার জানিয়েছিল প্রত্যেক গ্রাহককে কেওয়াইসি করতে হবে। যদি কোনো গ্রাহক কেওয়াইসি না করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। গ্যাসের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এলপিজি গ্রাহকদের সেই নির্দেশ পালন করতে বলা হয়। ইন্ডিয়ান এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 16 আগস্টের মধ্যেই কেওয়াইসির কাজটি সেরে ফেলতে হবে। শুক্রবার জানা গেল কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা মেয়াদ আরো কয়েকদিন বাড়ানো হচ্ছে। সেই মর্মেই নির্দেশ দিয়েছে গ্যাস ডিলারদের কাছে। সরকার জানিয়েছিল প্রত্যেক গ্রাহককে কেওয়াইসি করতে হবে। যদি কোনো গ্রাহক কেওয়াইসি না করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে। কত বাড়তি টাকা দিতে হবে তা এখনো নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকেরা তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে। কেন্দ্রের এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে কেওয়াইসি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুধু অফলাইনে নয়, অনলাইনেও কেওয়াইসি করার সুযোগ রয়েছে। বিভিন্ন জ্বালানি সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই একটা অংশের গ্রাহক কেওয়াইসি করিয়ে ফেলেছেন। তবে এখনো অনেক জনেরই বাকি। 15 ও 16 আগস্ট ছুটি হওয়ায় তারা চিন্তায় পড়েন কিভাবে কেওয়াইসি করাবেন তা নিয়ে শঙ্কা বাড়তে থাকে। সেই আবহে কেওয়াইসি করার মেয়াদ বৃদ্ধি করা জানানো হয়েছে। সূত্রের খবর, ইন্ডিয়ান এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী 23 আগস্ট পর্যন্ত গ্যাসে কেওয়াইসি করার সুযোগ পাবেন গ্রাহকেরা। ইন্ডিয়ান এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস বলেন, আমাদের কাছে নির্দেশ এসেছে 23 তারিখ পর্যন্ত কেওয়াইসি করার মেয়াদ বাড়ানো হয়েছে। যদিও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সরকারি কোনো নির্দেশিকা আসেনি। ইন্ডিয়ান এইচপি এবং ভারত গ্যাসের জন্য আধার ভিত্তিক ফেস আইডি যাচাই সম্পন্ন করার সময় আরো সপ্তাহখানেক বাড়ল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক ছাড়া সমস্ত গ্রাহকের কেওয়াইসি করাতে হবে। অভয়া কাণ্ডে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাকে চর, লাথি, ডিম মারা হয়। এই ঘটনাকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি বলেন, উনি 80 বছর বয়সী, হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারত, তখন কোনো প্রমাণই সামনে আসতো না। একজন বয়স্ক লোকের এমন হেনস্থা মন থেকে মেনে নিইনি। জনরোষ সমর্থন না করেও অভয়া কাণ্ডে নির্মলের ফাঁসি চান তিনি। এর জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখছেন রত্না দেবনাথ। রত্না দেবনাথ আরো বলেন, অন্যায় যারা করেছেন তারা ধরা পড়বেন। পুলিশ প্রশাসন দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানুষ কেন নিজের হাতে আইন তুলে নেবেন? ডিম, কাদা ছোড়া ও লাথি মারা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার আদালতে পেশ করা হলে নির্মলকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই বিষয়ে রত্না বলেন, অপরাধীদের সবার ফাঁসি চাই, জেল হেফাজতে এদের কিছু হবে না। আমার মেয়ের ওপর অত্যাচার করেছে। তাছাড়াও গোটা পানিহাটিকে বিক্রি করা দিয়েছে নির্মল ঘোষ। পুকুর ভরাট সহ বিভিন্ন দুর্নীতি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্ত্বেও তিনি কিছুই করেননি। উল্লেখ্য, অভয়া কাণ্ডে দ্রুত মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে নিয়ে যাওয়ার সময়ে বাধে হুলস্থুল কাণ্ড। থানা থেকে বেরোতেই ডিম বৃষ্টির মুখে পড়েন নির্মল ঘোষ। হেলমেট পরেও রক্ষা হয়নি। পরানো হয় জুতোর মালা, চলে চর, লাথি। কোনো মতে আদালতে পৌঁছন প্রাক্তন বিধায়ক। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি, সরলভাবে বললেন তিনি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে গিয়েছে বলেই কি দল বদল করলেন? প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেন রচনা। তিনি বললেন, নিশ্চয়ই, আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণমূল ছিল তখন কেন্দ্রের সাপোর্ট ছাড়া আমি কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন, কেন্দ্র না দিলে আমি টাকা দিতে পারবো না, আমাদের রাজ্যে টাকা নেই, সেই থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছিলেন। সাংসদ কোটা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে রচনা বলেন, সাংসদ কোট থেকে কত করতে হবে? পারি 4,90,00,000 টাকা দিতে। 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে না। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পরেই তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলির এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না, মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব। যদিও তাকে পাল্টা সুযোগ সন্ধানী ভদ্রমহিলা বলে কটাক্ষ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এরা সব সুযোগ সন্ধানী ভদ্রমহিলা, এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এর মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এরা তো মানুষের কাছে যায় না। এর এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। টুলু মণ্ডলের সূত্র ধরে এবার অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালালো বীরভূম পুলিশ। জানা গিয়েছে, কোটি কোটি টাকার এই দুর্নীতির তদন্তে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে পৌঁছে গিয়েছে পুলিশ। 15 আগস্ট সকাল সকাল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাটে বিশেষ অভিযান বীরভূম জেলা পুলিশের। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল 9:30টার দিকে যে আবাসনে ফ্ল্যাট রয়েছে সাইগাল হোসেনের, সেখানে পৌঁছে যায় বীরভূম জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ জানিয়েছে, টুলু মণ্ডলের আর্থিক দুর্নীতি কাণ্ডের সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। জানা গিয়েছে, টুলু মণ্ডলের সঙ্গে নাকি সম্পর্ক ছিল সাইগাল হোসেনের, আর সেই কারণেই এই তদন্ত। পুলিশ দুজনের মধ্যে কি কি লেনদেন হয়েছে তা খুঁজে দেখার জন্যই সাইগালের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন বীরভূম জেলা পুলিশ। সকাল 9:30 থেকে এখানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে আরো খবর, ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে এই কেসে, তাদের জিজ্ঞাসাবাদ করে এই সাইগাল হোসেনের নাম উঠে এসছে। ফলে টুলু মণ্ডলের সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে সাইগাল হোসেন, সেটাই জানার চেষ্টা করছে বীরভূম জেলা পুলিশ। সাইগাল হোসেন ও টুলু মণ্ডলের মধ্যে কি কি আর্থিক লেনদেন ছিল সেটাই খুঁজছে পুলিশ। এই যে ডিসিআর, তার সঙ্গে সাইগাল হোসেন কোনোভাবে যুক্ত ছিলেন কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও তিনি যখন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, সে সময় তখন তিনি কোনো প্রভাব খতিয়েছিলেন কিনা সেই বিষয়গুলো দেখছে পুলিশ। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের পাথর খাদানে ডিসিআর জালিয়াতি কাণ্ডে এবার গ্রেপ্তার সরকারি আধিকারিক। সিউড়ি থেকে গ্রেপ্তার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃত সরকারি আধিকারিকের 6 দিনের পুলিশি হেফাজত। টুলুর সহযোগীদের থেকে পাওয়া ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ মেলে, দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছিলেন টুলুর বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের ইতিহাসে আজ এক নজিরবিহীন অধ্যায় রচিত হলো। আজ শনিবার সকালে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল সরকারি অনুষ্ঠানে এই প্রথমবার অফিসিয়ালি বাজানো হলো ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম। স্বাধীনতার পর বিগত 8 দশকে লালকেল্লার স্বাধীনতা দিবসের চেনা প্রোটোকলে যা আগে কখনো ঘটেনি। আজ সেই ইতিহাস চাক্ষুষ করলো গোটা দেশ। লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে উঠে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক মুহূর্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আজ স্বাধীনতার পর 15 আগস্টে প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরমের সুর ধ্বনিত হচ্ছে। আজ প্রতিটি নাগরিকের হৃদস্পন্দন বন্দে মাতরম ধ্বনিতে স্পন্দিত হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম গানটির রচনার 150 বছর উদযাপন করছে দেশ। এই বিশেষ মাইল ফলককে স্মরণীয় করে রাখতেই প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এবার লালকেল্লার মূল অনুষ্ঠানে রাষ্ট্রীয় গীতের এই বিশেষ অন্তর্ভুক্তি করা হয়। লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করার আগে ভারতীয় সেনার ব্যান্ড সম্পূর্ণ প্রোটোকল মেনে অত্যন্ত মর্যাদার সঙ্গে বন্দে মাতরম গানটির সুর পরিবেশন করে, যা সেখানে উপস্থিত হাজার হাজার মানুষকে উদ্বেলিত করে তোলে। স্বাধীনতা দিবসে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে বন্দে মাতরম গাইতে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। সুর চড়িয়েছে বিজেপিও। তবে গোটা অভিযোগ খণ্ডন করেছে হাত শিবির। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দপ্তরে উপস্থিত হয়েছেন রাহুল, সোনিয়া, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ হাত শিবিরের শীর্ষ নেতারা। শুধু তাই নয়, সেখানে রয়েছেন কংগ্রেস কর্মীরাও। অনুষ্ঠানের একটি পর্যায়ে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করেন কয়েকজন তরুণী। সেই সময় সোনিয়া এমন কিছু অঙ্গভঙ্গি করেন যা দেখে মনে হচ্ছে তিনি কর্মীদের বন্দে মাতরম গাওয়া বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। এরপর রাহুলকেও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা যায়। সেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় গানের প্রতি অসম্মানের অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, বন্দে মাতরম গাওয়ার সময় সোনিয়াকে অসন্তুষ্ট দেখাচ্ছিল। জাতীয় স্তোত্রের শুরুর কয়েকটি স্তবক গাওয়ার পরে রাহুল তা থামানোর ইঙ্গিত করেছিলেন। তবে বিতর্ক বাড়তেই মুখ খুলেছে হাতসেবির। সমস্ত অভিযোগ খারিজ করে প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, জাতীয় গান পরিবেশনের রীতিটি প্রায় 1 শতাব্দী পুরনো, দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই চলে আসছে। বন্দে মাতরম নিয়ে কোনো বিতর্কই নেই। 1937 সালের অক্টোবরে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, সি রাজা গোপালচারী এবং পণ্ডিত জওহরলাল নেহরুকে নিয়ে গঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিল, দলীয় অনুষ্ঠানগুলিতে জাতীয় স্তোত্রের শুরুর অংশটুকুই গাওয়া হবে। সেই প্রথা আজও নিরবচ্ছিন্ন চলে আসছে। এখানে বিতর্কের কিছু নেই। দেশ জুড়ে চলছে জনগণনা বা জনশুমারি। ইতিমধ্যেই প্রথম ধাপে সেলফ এনুমারেশন চলছিল এতদিন। এবার আরো এক ধাপ এগুলো কেন্দ্র। জনগণনায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 14 আগস্ট এই বিজ্ঞপ্তি জারি করেন ভারতের রেজিস্ট্রার জেনারেল তথা জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। জনগণনা 2027-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জনসংখ্যা গণনা এর সময় এই প্রশ্নগুলির মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপে জনসংখ্যার আর্থসামাজিক, শিক্ষাগত যোগ্যতা, অভিবাসন সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এই প্রথমবার জনগণনায় জাতিভিত্তিক জনগণনাও করা হবে। জনগণনায় কি কি প্রশ্ন করা হবে? জনগণনার সঙ্গে যুক্ত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সম্পর্কে মোট 40টি প্রশ্ন করবেন। এগুলি হলো: 1. ব্যক্তির নাম, 2. পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, 3. লিঙ্গ, 4. জন্ম তারিখ ও বয়স, 5. বর্তমান বৈবাহিক অবস্থা, 6. বিয়ের সময় বয়স, 7. স্বামী বা স্ত্রীর নাম, 8. ঘোষিত নাগরিকত্ব, 9. ধর্ম, 10. তপশিলি জাতি, তপশিলি উপজাতি, বাবার তথ্য, মায়ের তথ্য, প্রতিবন্ধকতা সংক্রান্ত তথ্য, মাতৃভাষা ও অন্য কি কি ভাষা জানেন, সাক্ষরতা ও ডিজিটাল সাক্ষরতার অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার বা অবস্থা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বিষয় বা শাখা, গত 1 বছরে কোনো সময় কাজ করেছেন কিনা, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, পেশা, শিল্প, ব্যবসা বা পরিষেবার ধরন, কর্মী শ্রেণী, অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ, প্রান্তিক অর্থ, প্রান্তিক ও কর্মহীনদের ক্ষেত্রে, কাজ খুঁজছেন কি না বা কাজের জন্য উপলব্ধ কিনা, কর্মস্থলে যাতায়াতের তথ্য, জন্মস্থান, শেষ কোথায় বসবাস করতেন, অভিবাসন বা স্থানান্তরিত হওয়ার কারণ, শেষবার স্থানান্তরিত হওয়ার পর এই গ্রাম বা শহরে কত বছর ধরে বসবাস করেছেন, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বর্তমানে জীবিত সন্তানের সংখ্যা, বিবাহিত, বিধবা, বিচ্ছিত ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে, জীবনে মোট কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন, বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন ও পৃথক বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে, গত 1 বছরে জীবিত সন্তানের জন্ম দিয়েছেন কিনা এবং সংখ্যা, বর্তমানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, কোভিড-19 টিকাকরণের স্থান, মোট কতটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মোবাইল নম্বর যদি থাকে, আধার নম্বর যদি থাকে, ভোটার আইডি নম্বর যদি থাকে, পাসপোর্ট নাম্বার ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা। প্রথম পর্যায়ে ছিল 33টি প্রশ্ন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের জন্য 33টি প্রশ্ন নির্ধারণ করেছিল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। সেই পর্যায়ে মূলত বাড়ির তালিকাভুক্ত এবং বাড়ি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের প্রধান তফসিলি জাতি, তফসিলি উপজাতি নাকি অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত, সেই প্রশ্নও ছিল প্রথম পর্যায়ের প্রশ্নে। জনগণনা 2027-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জনসংখ্যা গণনা 2027 সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা। এই পর্যায়ে দেশের প্রতিটি ব্যক্তির আর্থিক, শিক্ষাগত, অভিবাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়ে হবে জাতভিত্তিক জনগণনা। প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। 2027 সালের জনগণনা ভারতের জন্য একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি হতে চলেছে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। পাশাপাশি এই জনগণনায় প্রথমবারের মতো জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে।